আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে তারা দেশের ভিতর অরাজকতা তৈরি করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? আপনারা দেখুন, একটি দল শুধুমাত্র 24-এ নয়, তারা ক্ষমতায় এসে 2009 সালে সর্বপ্রথম বাংলাদেশের চৌকস আর্মি অফিসারদেরকে হত্যা করছে। পিলখানা আপনারা দেখেছেন কিভাবে বিডিআর বিদ্রোহের নামে আমাদের চৌকস 57 জন আর্মি অফিসারদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে। দ্বিতীয়ত, তারা যখনই আমাদের দেশের আলেম সমাজরা এই আওয়ামী লীগের রাজনীতি, ধর্ম নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িকতার নামে যেই ধর্মভিত্তিক রাজনীতির তারা শুরু করেছিল, ধর্ম ব্যবসার রাজনীতি করেছিল হিন্দু আমাদের সনাতনী ভাইদেরকে নিয়ে, সেই হামলাগুলো আপনারা দেখুন প্রতিবারই আওয়ামী লীগের নামে উঠে আসছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে উঠে আসছে যে প্রতিবার যে কোনো সাম্প্রদায়িক হামলার উস্কানিতে এবং সকল হামলার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা জড়িত, তাদের একটারও বিচার করেনি। এই সকল বিষয় নিয়ে যখন আমাদের আলেম সমাজরা কথা বলতেছে, তখন তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে আপনারা শাপলা চত্বরে। 2013 সালের 5 মে সেই হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে লাইট নিভিয়ে পুরা এলাকার কারেন্টের লাইন সব বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে সেখানে গুলি চালিয়ে নির্বিচারে সবাইকে হত্যাযজ্ঞ করা হয়েছে। 2024 সালে আমাদের ছাত্র ভাই বন্ধুরা কিসের দাবি নামছিলাম? আমরা বলছিলে বাংলাদেশের এই 54 বছরে কোনো কোটা থাকবে না। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সন্তানরা পর্যন্ত পেতে পারে চাকরি, কিন্তু তার নাতি নাতনি পুতি এরা তো চাকরি পেতে পারে না সেই লেগেসি ধরে। এবং আমরা দেখছি 70% বর্তমান সময়ের মুক্তিযোদ্ধারা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়াভাবে টাকা দিয়ে মুক্তিযোদ্ধা সনদ কেনা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা 7 জন সন্তান ভুয়া, সেটা সবার সামনে, মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রমাণিত হয়েছে। তাহলে এই মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে তাদেরকে কুলুষিত করে 71-এর মুক্তিযোদ্ধা যারা রিয়েল ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে উল্টা কুলুষিত করা হচ্ছে। আমরা বলেছি এই ধরনের পরিস্থিতি থেকে তাদের সম্মান রক্ষার্থে মুক্তিযুদ্ধ কোটা সহ সকল ধরনের কোটা বাদ দিতে হবে। কোটায় কোনো চাকরি হবে না, মেধার ভিত্তিতে বাংলাদেশ চলবে। মেধার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করতে হবে, বাংলাদেশ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু সেইটাকে, এই ছাত্র জনতাকে, মেধাবী শিক্ষার্থীদের উপরে কিভাবে পুলিশের মাধ্যমে একটি সরকারি বাহিনীকে ব্যবহার করে একটি সরকার, একটি ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়েছে। জুলাই মঞ্চের পক্ষ থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এই 7 মাসে, গত 7 মাসে আমরা দেখতে পাচ্ছি বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেই 5 আগস্টের পরে সর্বপ্রথম দরকার ছিল পরাজিত শক্তি আওয়ামী লীগকে, যারা গণহত্যা চালিয়েছে, দেশের সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদেরকে নিষিদ্ধ করা। এই নিষিদ্ধ না করার কারণে আমরা গত 3 দিন আগে দেখলাম আওয়ামী লীগের একজন মন্ত্রী শাহজাহান খান, যাকে আপনারা বলতে পারেন বর্তমান নব্য কসাই, এই গুজরাটের কসাই মোদির মতো বাংলাদেশের নব্য কসাই শাহজাহান খান কোর্টের থেকে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে দোয়া চাচ্ছে যে আগামী নির্বাচনে তারা দাঁড়াবে আওয়ামী লীগ, এবং জনগণের কাছে সে ভোট চাওয়ার জন্য দোয়া চাচ্ছে। এর থেকে স্পষ্ট কি হয়? তারা এই গণহত্যা চালিয়ে তাদের কোনো ধরনের অনুশোচনা নাই। এই আওয়ামী লীগ দলগতভাবে তারা যে বাংলাদেশের জনগণকে গণহত্যা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। তারা এখনো পর্যন্ত তারা স্বীকার করে না যে তারা একটা অন্যায় কাজ করেছে জনগণের সাথে। তারা উল্টা এখন নির্বাচনের জন্য জনগণের কাছে নাকি দোয়া চাচ্ছে। আমরা এই জুলাই মঞ্চের পক্ষ থেকে বারবার বলে আসছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে তারা দেশের ভিতর অরাজকতা তৈরি করবে। তারই ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন গত 2 মাসে বাংলাদেশের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, যেখানে যাকে পাচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন,
ছুরিকাঘাত করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, এগুলো সকল কিছুই প্ল্যান করছে আওয়ামী লীগ। তারা অর্থ দিয়ে, তাদের জনবল দিয়ে, তারা টাকা দিয়ে, লোক ভাড়া করে এগুলা করাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার জন্য, দেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং এই ইন্টিএম সরকারকে বিতর্কিত করার জন্য। আমরা দাবি জানিয়ে আসছি বারবার যে আচ্ছা, আমরা দেখেছি যে 5ই আগস্টের যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে প্রথম 2-3 মাস আলোচনা ছিল আগে সংস্কার নাকি নির্বাচন, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংস্কার শব্দটিকে পাশে রেখে নির্বাচনের দিকে চলে এসছে রাজনৈতিক দলগুলা। এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, যাদের নেতৃত্বে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, তারাই মূলত এই সংস্কার শব্দ থেকে সরে এসে স্থানীয় নির্বাচনের দিকে বেশি যাচ্ছে। এটা আসলে কেন? তাহলে কি 54 বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্যে যেটা হয়েছিল আবারও কি সেই পরিণতি হতে যাচ্ছে কিনা, সংস্কারের পরিবর্তে এই নির্বাচনের দিকে যাওয়াটা কেন্দ্র করে আপনার কি মনে হয়? আচ্ছা দেখুন, আমরা সবার আগে বলছিলাম সকল সংস্কারের আগে গণহত্যার বিচার করতে হবে এবং সংস্কার কি কি সংস্কার করবে সেটার রূপরেখা আমরা চেয়েছিলাম, যে আসলে সংস্কার কথাটা বলা হচ্ছে কিন্তু সেই জায়গায় রূপরেখা দেওয়া হচ্ছে না। কিন্তু শিক্ষা সংস্কার, তারপর নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার, এখন আইনের মধ্যে আপনার সংবিধান সংস্কার করবেন না আইনের কোন কোন ধারা আপনারা সংস্কার করতে চান, সেই জিনিসগুলা এখনো জনগণের সামনে গত 7 মাসে প্রতিমান হয়নি। তখনই রাজনৈতিক দলরা বারবার বলছেন যে সংস্কার যেহেতু আপনারা কোনো রূপরেখাই দিতে পারছেন না, সেখানে নির্বাচন দেন, সংস্কার এটা চলমান প্রক্রিয়া, আমরা সংস্কার করে নিব পরবর্তী সময়। এবং এটি আসলে সংস্কারটা কি, আপনার যখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তখন যেই আইনটা প্রয়োজন সেটা করাটাই হচ্ছে সংস্কার। এখন বর্তমান সময় যে আইন রয়েছে, আগামী 20 বছর পরে সেই আইনটাই যে বাংলাদেশে চলবে, বিষয়টা কিন্তু এমন না। ওই পরিস্থিতিতে তখন যেটা আমাদের জনগণের জন্য শুভকর হবে, জনগণের জন্য কল্যাণকর হবে, সেটাই একটা সংস্কার। এই জায়গা থেকে সরকারকে, বর্তমানে ইন্টারিম সরকারকে দেখাইতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ধরনের সংস্কার প্রয়োজন আছে, আমরা এই বিষয়গুলো সংস্কার করতে চাই। গণহত্যার বিচার সবার আগে আনতে হবে এবং এই গণহত্যা বিচারই করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে। কারণ নিরপেক্ষ একটি বিচার ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আস্থা রেখে বসেছে, নাহলে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হতো। এবং বিপ্লবের চেতনাই এটাই হয়, সারা বিশ্বে যেখানে যখনই বিপ্লব সংগঠিত হয়, বিজয়ী শক্তিগুলো কি করে, একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করে। সেখানে আমরা এবার প্রথম যেটা করেছি সেটা একটি অন্তর্বর্তীকালীন সরকার করেছি, যাদেরকে আমরা বলেছি আপনাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। প্রতিটি আন্দোলনকারী শক্তি যারা বিজয় হয়েছে তারা সবাই এখানটায় সমর্থন দিয়েছে। তারা চেয়েছিল যে তারা গণহত্যার বিচার করবে, যাদের রক্তের উপরে এই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে, তাদের রক্তের ঋণ আগে পরিশোধ করবে। কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। গত 7 মাসে একটি রায় হতে পারেনি। আপনাদের এখন তাইম হত্যাকাণ্ড, যেটা আপনারাই মিডিয়ার আপনারাই ফুটায় তুলছেন, যে পুলিশ কিভাবে একটা ছেলেকে গুলি করছে, সে পড়ে গেছে, তার বুকের ভিতর ঠেকিয়ে তার বন্ধু পিছে টেনে নিয়েছে, তার বুকে ঠেকিয়ে পুলিশ আবার গুলি করে তাকে হত্যা করেছে। 16টা গুলি করেছে। তাইমের বাবা একজন পুলিশ অফিসার, সেও বলছে যে স্যার, একটা ছেলেকে মারতে কতগুলো গুলি প্রয়োজন হয়। তাহলে আপনার বুঝতে হবে কতটা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কিভাবে 7টা লাশকে, শহীদ ভাইদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। আসলে আপনারা দেখেছেন, এইভাবে যখন বাংলাদেশে অরাজকতা তৈরি হয়, আহমেদ জাহিলিয়ার যুগের বর্বরতাকে হার মানায় মনে হচ্ছে এই বাংলাদেশে। সেখানটা আমরা বলছি যে এই হত্যাযজ্ঞের আগে বিচার হতে হবে। এই রায়গুলো দিতে তো সময় লাগার কথা না, কারণ এগুলো সবার সামনে ভিডিও ফুটেজ দিচ্ছে, কারা করছে, কি করছে, কিভাবে করছে, সবকিছু দুনিয়ার সামনে প্রকাশিত। তাহলে সেখানে রায় হচ্ছে না কেন? রায় যখনই হচ্ছে না, রায়টাকে দীর্ঘায়িত করা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এখানে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, কোনো না কোনোভাবে ইন্টারনাল ভাবে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা সেই জন্য বলছি যে বিচার কার্যক্রম সঠিকভাবে হলেই সকল সংস্কার সুন্দর হবে। যখনই এই গণহত্যার বিচার হবে না, তখন বিচারহীনতা সংস্কৃতি তৈরি হবে, আইন প্রশাসন সঠিকভাবে কাজ করবে না, ফাংশন করবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা এখানে বসেছেন গণহত্যার বিচারের দাবিতে।